ড্রামার শুরুতে আমরা শিয়াওয়ানকে দেখতে পাই, যে কিনা একা এক জঙ্গলের ভিতর হাঁটছিল। হঠাৎ করেই সে পিছলে পড়ে যায়। তারপর সামনে দেখতে পায় এক লোককে, যিনি মারাত্মক আহত অবস্থায় পড়েছিলেন। কাছে গিয়ে সে বুঝতে পারে ওই লোককে একটা বিষাক্ত সাপ কামড় দিয়েছে। এমন বিপজ্জনক সময়েও শিয়াওয়ান নিজের প্রাণে চিন্তা না করে লোকটা জীবন বাঁচানোর চেষ্টা করে এবং কিছুক্ষণ পরেই লোকটা জ্ঞান ফেরে। কিন্তু ড্রাগসের প্রভাবে সে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং শিয়াওয়ানের সাথে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে। এরপর সে অবস্থায় সে নিজের আঙ্গুল থেকে একটি আংটি খুলে শিয়াওয়ানকে দিয়ে দেয় এবং বলে এখন থেকে তার দায়িত্ব সে নেবে। এই সব কিছু ঘটার পর শিয়াওয়ান ভয় আর অস্থিরতার ভরে বাড়ি ফিরে আসে, কিন্তু ফেরার পথে তার নিজের পেন্টেন্টের অর্ধেক অংশ লোকটার কাছেই রয়ে যায়। এদিকে বাড়ি ফিরে শিয়াওয়ান জানতে পারে তার আসল বাবা মার ম্যানেজার তাকে নিতে এসেছে। অন্যদিকে আমরা জানতে পারি যে লোকের সাথে সে রাত কাটিয়েছিল সে লোক আসলে এক মিলেনিয়ার, নাম শেং। সে শুধু শিয়াওয়ানকে নিয়েই ভাবছিল। শেং তার ম্যানেজারকে আদেশ দেয় পুরো জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে সেই মেয়েটিকে বের করতে। এদিকে শিয়াওয়ান যখন তার আসল বাবা মার কাছে পৌঁছায় তখন দেখা যায় তারা কোনোভাবেই তাকে ভালোবাসে না, বরং তাকে নানাভাবে অত্যাচার করে। এমনকি শিয়াওয়ানের বোন লিঙ্গিও তাকে সবসময় কষ্ট দেয়। লিঙ্গিও চায় শিয়াওয়ান যেন তার জায়গায় গিয়ে জেল খাটে, কিন্তু শিয়াওয়ান প্রথমে তা করতে অস্বীকার করে। তখন তার ভাই তাকে প্রচণ্ড মারধর করে। তারপরও যখন শিয়াওয়ান রাজি হয় না তখন তাদের বাবা মা হুমকি দেয় যদি শিয়াওয়ান তার বোনের জায়গা না নেয় তবে তার দাদিকে তারা মেরে ফেলবে, যিনি তাকে ছোটবেলা থেকে লালন পালন করে বড় করেছেন। এইটা শুনে নিজের দাদির জন্য মনের বিরুদ্ধে গিয়ে শিয়াওয়ান শেষমেশ লিঙ্গিওর দোষ নিজের উপর নিতে বাধ্য হয়। এরপর সেখানে আসে শেন গ্রুপের প্রেসিডেন্ট, কারণ তারা কোনো মতেই জানতে পারে শিয়াওয়ানই তাকে বাঁচিয়েছিল সেদিন রাতে। কিন্তু সবার সামনে লিঙ্গিও মিথ্যা বলে। সে বলে আন্টিটা তো তার কাছেই আছে। প্রেসিডেন্ট তখন জিজ্ঞেস করে তাহলে সেই জেড পেন্ডেন্টটা কোথায়? লিঙ্গিও মিথ্যা বলে সেটা হারিয়ে গেছে। এরপরে প্রেসিডেন্ট তার ম্যানেজারকে এঙ্গেজমেন্টের উপহার দিতে বলে। ম্যানেজার অনেক দামি উপহার দেয়, যা দেখে বাবা মা আর লিঙ্গের সবাই ভীষণ খুশি হয়। এরপর গল্প এগিয়ে যায় 6 বছর পর, যখন শিয়াওয়ান জেল থেকে মুক্তি পায়। জেল থেকে বেরোনোর সময় শিয়াওয়ান পুলিশকে জিজ্ঞেস করে 5 বছর আগে আমি যে বাচ্চাটা জন্ম দিয়েছিলাম সে এখন কোথায়, কিন্তু পুলিশ কিছুই জানায় না। এরপর আমরা 5 বছর আগের দৃশ্য দেখি, যখন শিয়াওয়ান সন্তান জন্ম দিয়েছিল, কিন্তু জ্ঞান ফেরার পর বাচ্চাকে আর দেখতে পায়নি, কারণ এর আগে কেউ তার সন্তানকে নিয়ে চলে গিয়েছিল। এদিকে শিয়াওয়ানের এক বান্ধবী আসে এবং জানায় তার দাদির অবস্থা খুবই খারাপ। শিয়াওয়ান ছুটে যায় দাদিকে দেখতে। দাদি তাকে জিজ্ঞেস করে তোমার আসল পরিবার তোমাকে ভালো রাখছে তো? শিয়াওয়ান দাদিকে কষ্ট দিতে চায় না আর মিথ্যা বলে হ্যাঁ আমি খুব সুখে আছি। সে এই সত্যটা বলে না যে সে এত বছর জেলে ছিল, এবং সে দাদিকে প্রতিশ্রুতি দেয় শহরের সবচেয়ে ভালো ডাক্তার এনে তার চিকিৎসা করাবে। শিয়াওয়ান তার বান্ধবীকেও ধন্যবাদ জানায় এত বছর তার দাদির যত্ন নেওয়ার জন্য। তার কথায় বোঝা যায় এই দুনিয়াতে যদি কারোর সঙ্গে সত্যিকারের সম্পর্ক থাকে তবে তার সেটা কেবল তার দাদির সঙ্গেই। এরপর আমরা দেখি শিয়াওয়ান একটা ক্লাবে কাজ খুঁজতে যায়, কিন্তু সেখানে ছোট পোশাক পরে সবার সামনে আসতে ভয় পায়। তাই ম্যানেজার তাকে কাজ দেয় না, বরং অন্য মেয়েদের ডেকে আনে। ঠিক সেই সময় শিয়াওয়ান দাদি ডাক্তার থেকে ফোন পায়। ডাক্তার তাকে জানায় চিকিৎসার বাকি টাকা পরিশোধ করতে হবে। দাদি কথা ভেবে ভেতরে ভেতরে ভীষণ ভয় পেয়েও শিয়াওয়ান শেষমেশ রাজি হয় ছোট পোশাক পরে সবার সামনে স্টেজে উঠতে। এরপর যখন শিয়াওয়ান ছোট ড্রেস পরে ভেতরে আসে, শেন তার আওয়াজ শুনে অবাক হয়। তার গানে এই কণ্ঠস্বরটা বেশ পরিচিত মনে হয়। ঠিক তখনই ওয়াইন হাতে শিয়াওয়ান শেংয়ের কাছে আসে, কিন্তু ভুলে পুরো ওয়াইন শেংয়ের গায়ের উপর ফেলে দেয়। এটা দেখে সিং তাকে ভেতর থেকে বের হয়ে যেতে বলে। তাকে এমন ভুল করতে দেখে ক্লাবের ম্যানেজার রেগে গিয়ে শিয়াওয়ানকে চড় মারে এবং প্রেসিডেন্টের কাছে গিয়ে ক্ষমা চাইতে বলে। সিং তখন ম্যানেজারকে বলে তার জন্য একটা প্রাইভেট রুমের ব্যবস্থা করতে, কিন্তু ম্যানেজার উল্টো শিয়াওয়ানকে ঠেলে বাইরে ফেলে দেয়। শিয়াওয়ান মাটিতে পড়ে গিয়ে অনুরোধ করে যেন তাকে কাজ থেকে না বের করে, কিন্তু ম্যানেজার কিছু শোনে না, বরং চাকরি থেকে বের করে দেয় আর বৃষ্টির মধ্যে সে সেখানেই বসে থাকে। ঠিক তখন সিং বাইরে আসে। শিয়াওয়ান কাঁদতে কাঁদতে তাকে বলে সে নিজ চোখে দেখেছিল,
কেউ শ্যাঙের ড্রিঙ্কে ড্রাগ মিশিয়ে দিয়েছিল। এরপর সে ভেঙে পড়া কণ্ঠে বলে, আমি তোমার জন্য যে কোনো কিছু করতে রাজি, শুধু কিছু টাকা দাও, আমি আমার দাদিকে বাঁচাতে চাই। শেং তার কথা শুনে তাকে ভুল বুঝে তার উপর টাকা ছুড়ে দেয় আর বলে, আমার সামনে আর কোনোদিন এসো না। এরপর আমরা শেংকে হাসপাতালে দেখতে পাই। সেখানে হঠাৎ করে তার ছেলে জিনান লুকিয়ে আসে। শেং তাকে দেখে আটকাতে চায়, কিন্তু জিনান দৌড়ে পালাতে থাকে, নিজের খেলনা নেওয়ার জন্য বাইরে বের হয়ে আসে। তখনই একটা গাড়ির সাথে তার ধাক্কা লাগতেই যাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে শিয়াওয়ান তাকে বাঁচিয়ে ফেলে। জিনানকে দেখে শিয়াওয়ান ভাবে, যদি তার নিজের সন্তান এখন তার সঙ্গে থাকতো তবে হয়তো এতটাই বড় হয়ে যেত। এমন সময় শেং আসে। ছেলেকে নিরাপদে দেখতে পেয়ে সে স্বস্তি পায়। আর যখন শিয়াওয়ানকে দেখে সরাসরি প্রশ্ন করে, তুমি কি আমাকে ফলো করছো? শিয়াওয়ান শান্তভাবে উত্তর দেয়, না, এটা হাসপাতাল, এখানে সবারই আসার অধিকার আছে। ঠিক তখনই জিনান তার বাবাকে বলে, আপনার উল্টো আন্টিকে ধন্যবাদ দেওয়া, আমার জন্য ও আঘাত পেয়েছে। সেন কিছুটা সন্দেহ ভরা সুরে শিয়াওয়ানকে বলে, তুমি কি ইচ্ছে করে আমার ছেলেকে বাঁচিয়ে আমার অ্যাটেনশন পেতে চাচ্ছ? এইবার শিয়াওয়ান কাপা গলায় বলে, আমি আমার নিজের ছেলেকে বাঁচাতে পারিনি, তাই আর কোনো বাচ্চাকে তার পরিবার থেকে আলাদা হতে দিতে চাই না। জিনান এবার রাগে বাবাকে বলে, আপনি এত ভালো আন্টির সঙ্গে খারাপ ব্যবহার করতে পারেন না। ছেলের কথা শুনে শেং আর চুপ থাকতে পারে না। শিয়াওয়ানকে ভেতরে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর ব্যবস্থা করে। কিছুক্ষণ পরেই লিংগুয়ে সেখানে আসে। তাকে দেখে শিয়াওয়ান অবাক হয়ে যায়, কিন্তু জিনান যে জানে লিংগুই তার মা, তবুও তার কাছে যায় না, বরং তার থেকে দূরে পালিয়ে যায়। এই অস্বাভাবিক ব্যবহার দেখে লিংগুয়ে ভেতরে কষ্ট পায় এবং সেখান থেকে চলে যায়। সে শিয়াওয়ানকে চিনতেও পারে না। ঠিক তখনই হঠাৎ জিনানের অবস্থা খারাপ হয়ে যায়। দ্রুত তাকে হাসপাতালে আনা হয়। ডাক্তার জানায় নেগেটিভ ব্লাড গ্রুপ দরকার। শিয়াওয়ান এগিয়ে এসে নিজের রক্ত দিতে রাজি হয়, কারণ দুজনের রক্তের গ্রুপই একই ছিল। প্রথমে শেং তা করতে রাজি হয় না, কিন্তু শিয়াওয়ান তাকে বোঝায় এখন ছেলের প্রাণ বাঁচানো সব থেকে জরুরি। এখানে কে কার কি সেটা ভাবার সময় নয়। শেং শেষমেশ রাজি হতে বাধ্য হয়। শিয়াওয়ান নিজের রক্ত দিয়ে জিনানের জীবন বাঁচায়। এরপর শ্যাংয়ের কাছে এসে নাম জিজ্ঞেস করে। শিয়াওয়ান নিজের নাম বলে আর সঙ্গে একটা শর্ত রাখে, আমি তোমার সঙ্গে কাজ করতে চাই, কারণ আমি জানি জিনানের অ্যানিমিয়া আছে, যে কোনো সময় তার রক্তের দরকার হতে পারে, আর এত দ্রুত কেউ তাকে রক্ত দিতে পারবে না। মনের ভিতর অস্বস্তি থাকলেও শেং তার কথা মেনে নেয়। পরের দৃশ্যে আমরা দেখি শিয়াওয়ান অফিসে কাজ করছে। তার কাজ করার একটাই উদ্দেশ্য ছিল দাদির চিকিৎসার টাকা জোগাড় করা। একদিন শেং তাকে ডেকে আনে, অফিস পরিষ্কার করার কাজে লাগায়। ঠিক তখনই জিনান সেখানে আসে। শেং ভাবে ছেলে হয়তো তার দিকে ছুটে গিয়ে জড়িয়ে ধরবে, কিন্তু অবাক করে দিয়ে জিনান ছুটে গিয়ে শিয়াওয়ানকে জড়িয়ে ধরে। ওকে দেখে তার মুখে হাসির ঝলক ফুটে ওঠে। এরপর জিনান শিয়াওয়ানের পেন্ডেন্ট দেখে বলে, ওয়াও, এটা তো অনেক সুন্দর। কিন্তু শেং পেন্ডেন্টের দিকে তাকিয়েও সেটা চিনতে পারে না। পরে জিনান বাবাকে বলে, শিয়াওয়ান কি আমাদের সাথেই থাকতে পারে, আমার যত্ন নিতে পারে? শেং কিছুতেই রাজি হয় না, কিন্তু জিনান একরকম জেদই ধরে ফেলে। এমন সময় আমরা ফ্ল্যাশব্যাকে দেখি জিনান হাসপাতালের সিকিউরিটি সিস্টেম হ্যাক করে আর বের করে তার ব্লাড গ্রুপ কার সাথে মেলে। আর তখনই সে জানতে পারে সেটা শিয়াওয়ানের সাথে মিলে। তখন সে মনে মনে ভাবে, এ কি সত্যিই আমার আসল মা? এরপর গল্প আবার বর্তমানে ফিরে আসে। এরপর শিয়াওয়ান যখন ঘুমাচ্ছিল তখন জিনান তার এক লম্বা চুল তুলে রেখে দেয়, যাতে করে ডিএনএ টেস্ট করে সত্যটা সবাইকে জানাতে পারে। ঠিক তখনই শেং আসে আর জিনানকে সেখান থেকে নিয়ে চলে যায়। পরের দিনের দৃশ্য দেখা যায়, শিয়াওয়ান দ্রুত দাদির অপারেশনের জন্য টাকা জোগাড় করতে থাকে। এই জন্য সে তার জেড পেন্ডেন্টটা বিক্রি করার সিদ্ধান্ত নেয়। যখন সে পেন্ডেন্টটা বেচতে দোকানে যায় তখন দোকানের কর্মী অর্ধেক জেড পেন্ডেন্ট দেখে হঠাৎ চিনে যায়, এটা তো সেই প্রেসিডেন্টের অর্ধেক জেড পেন্ডেন্ট, যেই পেন্ডেন্টটা তারা 6 বছর ধরে খুঁজছিল। আমরা দেখতে পাই একই সময় শেংও তার সে অর্ধেক পেন্ডেন্টটা দেখছিল। এরপর ওর ম্যানেজার আসে আর বলে যেটা সে 6 বছর ধরে খুঁজছিল সেই অর্ধেক পেন্ডেন্টটা পাওয়া গেছে। খবর পেয়ে তারা তৎক্ষণাৎ দোকানে ছুটে আসে। দোকানে মালিক শিয়াওয়ানকে বলে, পেন্ডেন্ট নিতে যে লোকগুলো আসছে তারা আর বেশি দূরে নেই, আপনি একটু ওয়েট করেন, এখনই ফিরে যেতে পারবেন। শেং যখন দোকানে আসে সেখানে লিংগুয়ে উপস্থিত থাকে। লিংগুয়ে শেনকে বলে, আপনি কি বিশ্বাস করতে পারছেন না যে আমি আপনার জীবন বাঁচিয়েছিলাম? এরপর আমরা একটা ফ্ল্যাশব্যাকে চলে যাই। শিয়াওয়ান যখন সিদ্ধান্ত নেয় পেন্ডেন্টটা বিক্রি করার,
কিন্তু শেষ মুহূর্তে সে আর বিক্রি করতে পারে না। সে থামে আর ভাবতে থাকে এটা দাদির শেষ স্মৃতি, তার অর্ধেক তো হারিয়ে গেছে আর এখন সে বাকি অর্ধেকটা বিক্রি করে দিতে পারে না। দোকানের মালিক তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু শিয়াওয়ান তাকে না শুনে সেখান থেকে চলে আসে। দৃশ্য আবার বর্তমানে ফিরে আসে। দোকানের মালিক শেংকে বলে, ওই মেয়েটা বেশি দূরে যায়নি, আপনি এখনই তাকে ধরে ফেলতে পারবেন। শেং এটা শুনে তৎক্ষণাৎ ছুটে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত ঠিক পৌঁছাতে পারে না। সে কোথাও শিওয়ানকে খুঁজে পায় না। এদিকে শিওয়ান বাড়ি ফিরে দেখে জিনান নেই। অসহায় হয়ে সে শেংকে বলে তার খোঁজ করতে। তারা দুজনে মিলে জিনানকে খুঁজতে শুরু করে। শিওয়ান জিনানকে খুঁজে পায়, কিন্তু তাকে ডাক দিয়ে নিয়ে যাওয়ার সময় কিছু অপহরণকারীরা জিনানকে নিয়ে পালাতে চায়। শিওয়ান তাদের গাড়িতে ঢুকে পড়ে। জিনানের পিছু পিছু সেই পুরনো বিল্ডিংয়ে পৌঁছে যায় আর জিনানকে রক্ষা করে। শেংও সেখানে ছুটে আসে। দেখা যায় জিনানকে যারা অপহরণ করেছিল তারা শেনেরই প্রতিদ্বন্দ্বী ছিল। শেং যখন ওই লোকদেরকে নিজের ছেলেকে ফেরত দেওয়ার কথা বলে, তখন দেখতে পায় সেখানে তার ছেলে কোথাও নেই। সে তার প্রতিদ্বন্দ্বীকে ধমকি দেয়, যদি তার ছেলের উপর একটা আঁচড়ও আসে তাহলে সে তাকে মেরেই ফেলবে। এদিকে দেখতে পাই শিওয়ান জিনানকে সাথে নিয়ে জঙ্গলের ভিতর চলে আসে, কিন্তু তখনও কতগুলো লোক তার পিছু করছিল, যার জন্য সে জিনানকে নিয়ে একটা জায়গায় লুকিয়ে পড়ে আর চুপি চুপি শেনকে কল করে জানায় জিনান তার সাথেই আছে। কিন্তু এখনও কিছু লোক তার পিছু করছে, যারা জিনানকে কিডন্যাপ করতে চাইছে। তখনই শিয়াওয়ান বুঝতে পারে কিছু লোক সেখানে চলে এসেছে, তাই সে তাড়াতাড়ি করে জিনানকে সেখান থেকে পাঠিয়ে দেয় আর সে নিজে গুন্ডাদের সামনে চলে আসে। সে তাদেরকে বলে সে এখানে কোনো বাচ্চাকে দেখেনি। এদিকে শেং জিনানকে খুঁজে পায়। শেং যখন জিনানকে ধরে তখন সে দেখতে পায় তার উপর রক্ত লাগা। এটা দেখে শেং অনেক বেশি ভয় পেয়ে যায়, কিন্তু জিনান সাথে সাথে তাকে জানায় এটা তার রক্ত না, বরং শিওয়ান এখন রক্তাক্ত আর তার রক্তই তার গায়ে লেগেছে। এরপর আমরা দেখতে পাই শেন ঠিক সময়ে এসে শিওয়ানকে বাঁচিয়ে নেয় আর নিজে কোলে করে হসপিটালে নিয়ে যায়। আমরা জানতে পারি এই কিডন্যাপিং এর পিছনে লিংগুয়েরও হাত ছিল, আর এই কিডন্যাপিং এর পরিকল্পনা সফল না হওয়ার পিছনে তারা লিংগুয়েকে দায়ী করে, আর এই জন্য সেই লোকটি লিংগুয়ের সাথে ফিজিক্যাল হয়। এরপর সেখান থেকে চলে যায়। এর পরের দৃশ্যে দেখা যায় লিংগুয়ে শেনের কাছে আসে তার বার্থডে ইনভিটেশন নিয়ে। লিংগুয়ে তার বার্থডেতে শিওয়ানকেও সেখানে ইনভাইট করে। সে বলে শিওয়ানকেও সে তার সাথে নিয়ে আসতে পারে। এদিকে শিওয়ান আর জিনান ভেতর থেকে এই সব কথা শুনছিল। তখনই শিওয়ান জিনানকে বলে, তোমার সাথে তোমার মার রিলেশন কি ভালো না? তখন জিনান তাকে জানায় তার বাবা যখন তার সামনে থাকে তখন লিংগুয়ে অনেক ভালো সাজে, কিন্তু যখনই তার বাবা সেখান থেকে চলে যায় তখনই সে তার আসল রূপে চলে আসে। তাই সে কখনই লিংগুয়েকে তার মা হিসেবে একসেপ্ট করতে পারেনি। এরপর যখনই শেং দরজাটা খোলে শিওয়ান তার উপরে পড়ে যায়। এরপর শেং জিনানকে এইভাবে দেখতে নিষেধ করে আর শিওয়ানকে জানিয়ে দেয় লিংগুয়ে হলো জিনানের মা, তাই সে যেন তাদের ফ্যামিলি ম্যাটারে বেশি ইন্টারফেয়ার না করে, কারণ সে এই ফ্যামিলির কেউ নয়। এরপর আমরা সে বার্থডে পার্টির দৃশ্য দেখতে পাই, যেখানে অনেক লোক উপস্থিত ছিল। লিংগুয়ের বাবা মাও সেখানে উপস্থিত ছিল। লিংগুয়ের বাবা মা তাকে বলে সিংয়ের ছেলে সিংয়ের মতোই একদম জেদি আর বেয়াদব, আর তার কোনো ভরসা নেই। এই জন্য খুব তাড়াতাড়ি তোমাকে নিজের ফ্যামিলি তৈরি করতে হবে, নিজের সন্তান জন্ম দিতে হবে, তা না হলে তুমি এই ফ্যামিলিতে সার্ভাইভ করতে পারবে না। ততক্ষণে সেখানে সিং চলে আসে আর সে সেই লিংগুয়েকে জিজ্ঞেস করে, তুমি তো বলেছিলে এটা একটা ফ্যামিলি পার্টি হবে যেখানে শুধু ফ্যামিলি মেম্বাররা থাকবে, কিন্তু এখানে তো অনেক লোক এসেছে। তখন লিংগুয়ে বলে, জিনানের জন্মের পর থেকে অনেক দিন হয়ে গেছে আমাদের সবার সাথে দেখা হয়নি, তাই আমি ভেবেছিলাম এই জন্মদিন উপলক্ষে সবাইকে ইনভাইট করে সবার সাথে দেখা করি, কিন্তু বাবার বলাতে সব গেস্ট সেখান থেকে তখনই চলে যায়। তখনই জিনান শেংয়ের কাছে তার ফোনটা চায় ভিডিও গেমস খেলার জন্য। লিংগুয়ে ভালো সাজার জন্য তাকে ফোনটা দিতে যায়, কিন্তু শেং তাকে থামিয়ে দেয় তার ছেলেকে যেন এসব গেমের চক্করে না ফেলে। এটা বলে সে নিজের ফোনটা জিনানকে দেয়, আর জিনান ফোনটা পেয়ে গোপনে শিওয়ানকে টেক্সট পাঠিয়ে ওখানে ডেকে আনে। শিওয়ান সেখানে আসতেই বলে, আপনিই তো আমাকে ডাকলেন আপনার ছেলেকে নিয়ে যেতে, তাই না? লিংগুয়ের মা যখন শিওয়ানকে দেখে তখন সঙ্গে সঙ্গে বলে ওঠে, তুমি তো জেলে ছিলে, তাহলে বাইরে এলে কিভাবে, আর এখানে কি করছো? এটা শুনে শেং অবাক হয়ে জিজ্ঞেস করে, আসলে এখানে কি হচ্ছে? সঙ্গে সঙ্গে সবাই ওকে বলে দেয় 6 বছর আগে সে একটা খুনের কেসে জড়িয়েছিল
আর সেই কারণে জেলে গিয়েছিল। কিন্তু হঠাৎ করে এখানে কিভাবে এলো? এই সময় লিঙ্গুয়ে শাওয়ানের অতীত মনে করতে থাকে আর সে তাড়াতাড়ি জিনানকে শাওয়ান থেকে দূরে সরিয়ে দেয়। কিন্তু জিনান কিছুতেই শাওয়ান থেকে দূরে যেতে চায় না, বড় মুখে জড়িয়ে ধরে। শেং এটা একদম পছন্দ করে না। সে সাথে সাথেই শাওয়ানকে চাকরি থেকে বরখাস্ত করে দেয় এবং জিনানকে সেখান থেকে নিয়ে বেরিয়ে যায়। বাইরে এসে জিনান শেংকে বলে, আমি শাওনের সাথেই থাকতে চাই। কিন্তু শেং তার একটা কথাও শোনে না। এটা দেখে জিনান মনে মনে ঠিক করে সে প্রমাণ করবেই যে শাওনই তার আসল মা। এদিকে শাওয়ানের মা বাবা ওকে প্রশ্ন করতে থাকে, তোমাকে জেল থেকে বাইরে আসতে দিল কিভাবে? শাওয়ান তখন তাদের বলে, আপনারা তো আগেই বলেছিলেন আমি আপনাদের দত্তক নেওয়া মেয়ে, তাহলে আর চিন্তার কিছু নেই। কিন্তু মা বাবা তবুও বলতে থাকে, তোমাকে আসলে জেলেই থাকা উচিত ছিল। শাওয়ান তখন বলে, আসলে তোমাদের তো কৃতজ্ঞ থাকা উচিত, কারণ তোমাদের মেয়ে লিঙ্গুই সে খুন করেছিল, আমি নই। এটা বলেই শাওয়ান লিয়ংকে একটা থাপ্পড় মারে আর এর সাথে সাথে তাদের সব সত্যটা ফোনে রেকর্ড করে ফেলে। এরপর শাওয়ান সবাইকে হুঁশিয়ারি দিয়ে বলে, তোমরা যদি আর কোনো ভুল করার চেষ্টা করো তাহলে এই রেকর্ডিং আমি পুলিশকে দিয়ে দেব। তারপর শাওয়ান বাড়ি ফিরছিল, কিন্তু দেখে শ্যাং ওকে ফলো করছে। শেং ওর কাছে আসার আগেই শাওয়ানের পাশে ওর আইনজীবী জিয়াং এসে দাঁড়ায়। এটা দেখে শেং চুপচাপ চলে যায়। শাওয়ান জিয়াংকে ধন্যবাদ জানায়। সে বলে, তুমি এত বছর ধরে একাই আমার পাশে দাঁড়িয়েছো। জিয়াং তখন বলে, তুমি যদি সত্যিই চাও যে আমি তোমাকে সাহায্য করি তাহলে আমার গার্লফ্রেন্ড সাজতে হবে। এরপর জিয়াং শাওয়ানকে নিজের গার্লফ্রেন্ড সাজিয়ে বন্ধু আর বাবার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। দাদু তখন বলেন, তুমি এত বছর ধরে তোমার গার্লফ্রেন্ডকে এত ভালো করে লুকিয়ে রেখেছিলে। শাওয়ান এই পুরো ব্যাপারটায় খুব অস্বস্তি বোধ করতে থাকে। সে জিয়াংকে বলে, আমার মনে হয় আমাদের দাদুকে আসল কথাটা জানানো উচিত। কিন্তু জিয়াং ওর হাত ধরে বলে, কেননা আমরা এই মিথ্যাটাই সত্য বানিয়ে ফেলি। আমরা দেখতে পাই ঠিক তখনই শেং লিঙ্গুয়েকে নিয়ে সেখানে আসে আর এখানেই জানা যায় শেং আর জিয়াং দুই ভাই। এই সময় লিঙ্গুয়ে দাদুকে সত্যটা জানিয়ে দেয়। শাওয়ান আসলে খুনের মামলায় জড়িত ছিল আর এর জন্য সে 6 বছর জেল খেটেছে। এটা শুনে দাদু প্রচণ্ড রেগে যায়। জিয়াং বোঝাতে চায় আমার ওর অতীতের সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু দাদু তার একটা কথাও শোনে না। এটা দেখে শাওয়ান চুপচাপ সেখান থেকে চলে যায়। শেং পরবর্তীতে লিঙ্গুয়েকে সাবধান করে আর বলে, আমার ফ্যামিলি ম্যাটারে আর কোনো দিন নাক গলিও না। এরপর শেং যখন বাগানে আসে তখন আবার শাওয়ানকে দেখে সে। তারপর সে তাকে থামিয়ে বলে, আমি জানি তুমি এইসব টাকার জন্যই করছো। আগে আমার কাছে এসেছিলে, এখন আমার ভাইয়ের কাছে যাচ্ছ, সবই টাকার জন্য। অন্যদিকে লিংয়ে শ্যাংকে শাওনের এত কাছাকাছি দেখে মনে মনে ভাবে, আমি কোনো দিন শাওনকে শেংয়ের কাছে যেতে দেব না, প্রয়োজনে যাই করতে হোক করব। এইদিকে লিংয়ে শাওনের কাছে এসে বলে, 6 বছর আগে যে বাচ্চাটাকে তুমি জন্ম দিয়েছিলে সে এখনো বেঁচে আছে। যদি ওর সঙ্গে দেখা করতে চাও তাহলে তোমার ফোনে যে রেকর্ডিংটা আছে সেটা ডিলিট করতে হবে, তা না হলে তুমি কোনো দিন তোমার ছেলের সঙ্গে দেখা করতে পারবে না। এই কথা শুনে শাওন বাধ্য হয়ে রেকর্ডিং ডিলিট করে দেয়। কিন্তু লিংয়ে তাতেও থামে না। সে নতুন শর্ত দেয়, কিছুদিনের মধ্যে 1 মিলিয়ন টাকা নিয়ে আসবে, তা না হলে তোমার বাচ্চাকে কোনোদিনও দেখতে পাবে না। এরপর শাওন কোনো উপায় না পেয়ে সিদ্ধান্ত নেয় নিজের একটা কিডনি বিক্রি করে দিবে। এইদিকে জিনান খাওয়া দাওয়া কিছুই করছিল না, ও শুধু শাওনের সাথেই থাকতে চায়। এইটা দেখে শেং ম্যানেজারকে বলে শাওনকে খুঁজে আনতে। শাওনও এক লোককে খুঁজে পায় যে তার কিডনির বদলে 1 মিলিয়ন টাকা দিতে রাজি হয়। দুজনে কন্ট্রাক্টটাও সই করে ফেলে। কিন্তু হঠাৎই জানা যায় লোকটা আসলে একটা ফ্রড। সে শাওনকে অপহরণ করে ফেলে। এইদিকে শ্যাং ট্র্যাক করে ওর লোকেশন খুঁজে বের করে। তার গাড়ির সঙ্গে অপহরণকারী গাড়ি ধাক্কাও লাগে। তখন শ্যাংয়ের চোখে গাড়ির ভেতরে শাওনের লকেট পড়ে আর সঙ্গে সঙ্গে বুঝে যায় ওই শাওয়ান। শ্যাং তৎক্ষণাৎ লোকটাকে ধরতে চায়, কিন্তু সে পালিয়ে যায়। তবে শ্যাংয়ের হাতে কন্ট্রাক্ট পেপার পড়ে যায়, যেখানে স্পষ্ট লেখা ছিল শাওন ব্ল্যাক মার্কেটে নিজের কিডনি বিক্রি করতে যাচ্ছিল। এরপর আমরা হসপিটালের দৃশ্য দেখতে পাই। শাওন জ্ঞান ফেরার পরে দেখতে পায় সামনে শ্যাং দাঁড়িয়ে আছে। শ্যাং তখন প্রচণ্ড রেগে গিয়ে বলে, প্রথমে তুমি তোমার রক্ত বিক্রি করলে, এখন আবার কিডনি বিক্রি করতে যাচ্ছ। তুমি টাকার জন্য নিজের জীবনকে কোনো দাম দাও না, তোমার কাছে কি টাকাই সব? শাওন শান্তভাবে জবাব দেয়, আমার কাছে সত্যিই টাকাই সবচেয়ে জরুরি। আর পরের বার যদি আমাকে এভাবে কিছু করতে দেখেন প্লিজ আমার প্রাণ বাঁচাতে আসবেন না, নিজের কাজে মন দেন।
তার কথা শুনে শ্যাং চুপচাপ বেরিয়ে এসে ম্যানেজারকে বলে শাওনের জন্য একটা কাজের ব্যবস্থা করতে, তবে শর্ত রাখে কারোর সামনে যেন শাওনের নাম না আসে। এরপর আমরা দেখি শাওন হোটেলে কাজ করছে। সে এক রুমে ওয়াইন পৌঁছে দিতে যায়, কিন্তু ভেতরে ঢুকেই বুঝতে পারে রুমে আসলে শ্যাংই আছে। শ্যাং তাকে ভেতরে টেনে নেয়, আর সেখানে তাদের দুজনের মধ্যে ঘনিষ্ঠ কিছু মুহূর্ত তৈরি হয়। ঠিক তখনই লিংওয়ে দরজা খুলতে চেষ্টা করে, কিন্তু দরজাটা ভেতর থেকে লক করা থাকায় কিছুতেই তা খোলা যায় না। পরের দিন যখন শ্যাংয়ের জ্ঞান ফিরে আসে তখন সে জানতে পারে যে শিওয়ান ভীষণ জ্বরে কাবু হয়ে পড়েছে। এই অবস্থায় ওকে দেখে শ্যাং খুব চিন্তিত হয়ে যায়। এরপর আমরা দেখি হাসপাতালের দৃশ্য, যেখানে শ্যাং শিওয়ানের পাশে বসে আছে আর তার ম্যানেজারের সাথে শিওয়ানের অবস্থার বিষয়ে কথা বলছে। ঠিক তখনই শ্যাংয়ের মনে পড়ে যায় 6 বছর আগের সেই মেয়েটির কথা, যার সঙ্গে সে ঘটনাটা ঘটেছিল। শিওয়ানকেও তার ঠিক সেই মেয়ের মতোই মনে হচ্ছিল। হঠাৎ শিওয়ানের জ্ঞান ফিরতেই শ্যাং তার সাথে অবস্থা নিয়ে কথা বলতে চাইছিল, কিন্তু শিওয়ান তাকে কোনো সুযোগই দেয় না। উল্টো সে শ্যাংয়ের কাছে দাবি জানায় সে এই সব কিছু ক্ষতিপূরণ হিসেবে 1 মিলিয়ন টাকা চায়, আর তার বদলে সে কাউকে কিছুই জানাবে না যে গত রাতে তাদের মধ্যে আসলে কি ঘটেছিল। এইটা শুনে শ্যাং অনেক অবাক হয়ে যায়। সে বলে, তুমি নিজেকে কোনো মেয়ে ভাবো নাকি কোনো কাস্টমার? শিওয়ান শান্তভাবে জবাব দেয়, এইসবের কোনো মানে নেই, আমি শুধু ক্ষতিপূরণ চাই। শ্যাং রাগে বলে, তাহলে তোমার শুধু টাকার প্রতিই ভালোবাসা? তখন শিওয়ান হুমকি দিয়ে জানায় যদি টাকা না দেয় তাহলে সে সব সাংবাদিকদের সামনে গিয়ে গতরাতে সত্যটা ফাঁস করে দেবে। শিয়াওয়ানের এই ব্যবহার দেখে শ্যাং বিশ্বাসই করতে পারছিল না যে সে শুধু টাকার জন্য এতটা নিচে নামতে পারে। শেষমেশ শ্যাং চেকে টাকা লিখে তার মুখের সামনে ছুঁড়ে দিয়ে চলে যায়। শ্যাং চলে যাওয়ার পর শিয়ানের মনে শুধু একটাই স্বস্তি কাজ করে যে হয়তো এবার সে তার সন্তানের সঙ্গে দেখা করতে পারবে। অন্যদিকে লিংওয়ে তার মাকে সব জানায় যে গত রাতে শিওয়ানের সাথে কি ঘটেছে, কিন্তু মা শিওয়ানের জীবনে একটু আগ্রহ দেখায় না, বরং তাকে আবর্জনা বলে ইগনোর করে। এদিকে শিওয়ান লিংওয়ের কাছে টাকা নিয়ে আসে। ঠিক তখনই শ্যাং সেখানে উপস্থিত হয়। লিংওয়ে তখন অভিনয় করে দেখায় যে শিওয়ান তাকে নির্যাতন করছে। কারণ হিসেবে সে বলে শিওয়ান নাকি শ্যাংকে নিজের করে নিতে চাইছে, কিন্তু শ্যাং লিংওয়ের এইসব কোনো কথায় কান দেয় না, বরং তাকে চলে যেতে বলে এবং শিওয়ানকে সাথে নিয়ে আসে। সে শিওয়ানের মুখ থেকে পুরো সত্যটা জানার চেষ্টা করে, কিন্তু শিওয়ান কিছুই বলে না। এতে রেগে গিয়ে শ্যাংকে গাড়ি থেকে নামিয়ে ধাক্কা দিয়ে ফেলে রেখে চলে যায়। শিওয়ানের জন্য সবচেয়ে বড় আঘাত ছিল যে সে এত কিছু বড় তার সন্তানকে খুঁজে পায় না। এদিকে জিনানের হাতে ডিএনএ রিপোর্টটি চলে আসে, আর তাতে স্পষ্ট হয়ে যায় জিয়ান আসলেই শিওয়ানের ছেলে। এটা জেনে জিনান খুব খুশি হয়, কিন্তু সে ভাবে বাবা তো মাকে একদমই পছন্দ করে না, তাহলে উনি কি বিশ্বাস করবেন যে সত্যিই তার মা শিওয়ান? এদিকে শিওয়ান তার মেয়েকে খুঁজে বের করে, কিন্তু যে মহিলার কাছে মেয়েটি ছিল সে মেয়েটিকে অনেক কষ্ট দিত, এমনকি সেই মহিলা টাকার বিনিময়ে বাচ্চাটিকে কিনে এনেছিল। তাই টাকা ছাড়া সে শিওয়ানের হাতে মেয়েকে দিতে রাজি হয় না। শিওয়ান কোনো উপায় না পেয়ে শ্যাংকে ফোন করে কিছু টাকা চাওয়ার চেষ্টা করে, কিন্তু শ্যাং রাজি হয় না। তাই শিওয়ান আবার সেই ক্লাবে গিয়ে কাজ করতে শুরু করে। এদিকে লিংওয়ে এক ব্যক্তিকে টাকা দেয়, জানে সে শিওয়ানকে মেরে ফেলে। শিওয়ান ক্লাবে কাজ করে কিছু টাকা উপার্জন করে বাইরে বেরোতেই সেই খারাপ লোক টাকা কেড়ে নিয়ে তাকে জোর করে নিয়ে যেতে চায়। শিওয়ান প্রাণ বাঁচাতে পালিয়ে এক রুমে ঢোকে। সেই রুমে শ্যাংও উপস্থিত ছিল, ফলে শিওয়ান আবার বেঁচে যায় আর গার্ডরা লোকটিকে ধরে নিয়ে যায়। এরপর শ্যাং শিওয়ানকে বলে, যদি তোমার টাকা দরকার হয় তবে আজ রাতে তোমাকে সব ড্রিঙ্ক খেতে হবে, তবেই তুমি টাকা পাবে। শিওয়ান না চাইতেও মেয়েকে বাঁচানোর জন্য রাজি হয়, কিন্তু অতিরিক্ত ড্রিঙ্ক খাওয়ার ফলে তার অবস্থা খুব খারাপ হয়ে যায়। তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালে জ্ঞান ফিরতেই সে ভয় পেয়ে যায়। তখন নার্স তাকে বকতে বকতে জানায়, তুমি প্রেগনেন্ট, এত অ্যালকোহল খাওয়া তোমার আর বাচ্চার জন্য একদম ভালো নয়। এইটা শুনে শিওয়ান স্তব্ধ হয়ে যায়। সে ভালোভাবেই জানতো এই বাচ্চার বাবা কেবল সিংই। সে ভয় পায় যদি সিং একবার জেনে যায় তবে আর তাকে কখনো ছেড়ে দেবে না। তাই কোনো উপায় না পেয়ে শিওয়ান অ্যাবর্শন করার সিদ্ধান্ত নেয়। কিন্তু যখন ডাক্তারের কাছে গিয়ে অ্যাবর্শনের কথা বলে, ডাক্তার তাকে সতর্ক করে দেয় আর বলে, তুমি যদি এটা করো তবে ভবিষ্যতে আর কখনো মা হতে পারবে না। এমন কথায় শিওয়ান ভীষণ ভেঙে পড়ে এবং একা বসে কাঁদতে থাকে। আর দূর থেকে সিং চুপচাপ সবকিছু দেখে। তবে শিওয়ান নিজেকে বোঝায়
আমার লিংডাংয়ের জন্য সাহসী হতে হবে, হাল ছাড়া যাবে না। অন্যদিকে শিওয়ানের মেয়েকে সেই মহিলা আবার কষ্ট দিচ্ছিল। ঠিক তখনই শিওয়ান এসে মেয়েকে নিজের কাছে নিয়ে নেয়, মহিলাকে টাকা দেয় এবং সতর্ক করে, আজ থেকে তোমার আর লিংডাংয়ের জীবনে কোনো সম্পর্ক থাকবে না। শিওয়ান লিংডাংকে নিয়ে চলে যায়। এদিকে জিনানও জানতে পারে যে তার একটা বোন আছে, তাই সে নিজের বাবাকে বলেই ভর্তি হয় একটা সাধারণ কিন্ডারগার্টেনে, যেখানে মিডল ক্লাস পরিবারের বাচ্চারা পড়ে। জিনানের এই সিদ্ধান্তে সে কিছুতেই বুঝতে পারছিল না সে কি করতে চাইছিল। তখন জিনান বাবাকে বলে, আপনি কোনো চিন্তা করবেন না, আমার এই সিদ্ধান্তের জন্য আপনি নিজে ভবিষ্যতে আমাকে ধন্যবাদ জানাবেন। এদিকে শিওয়ান লিংডিংকে একই কিন্ডারগার্টেনে নিয়ে আসে। শেংকে দেখে সে তৎক্ষণাৎ মেয়েকে তার কাছ থেকে লুকিয়ে ফেলে আর লিংডাংকে বলে দেয় ওই আঙ্কেলের থেকে দূরে থাকবে, আর যদি কখনো আঙ্কেল তোমার ব্যাপারে কিছু জিজ্ঞেস করে তাহলে তুমি বলবে আমি তোমাকে দত্তক নিয়েছি। এরপর যখন শিওয়ানের সঙ্গে শেংয়ের দেখা হয়, শেং ঠান্ডা গলায় বলে, আমি জানি তুমি এখানে আমাকে অনুসরণ করে এসেছো। শিওয়ান শান্তভাবে জবাব দেয়, না এমন কিছুই না, আমি শুধু লিংডাংকে স্কুলে নামিয়ে দিতে এসেছি। এই উত্তর শুনে শেং চুপচাপ সেখান থেকে চলে যায়। স্কুলে জিনান লিংডানের কাছে এসে তার সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করে, কিন্তু লিংডা তার কোনো প্রশ্নের উত্তর দেয় না। তখন জিনান মনে মনে ভাবে, আমি কি দেখতে খারাপ ছেলে বলে আমার বোন আমার সঙ্গে বন্ধুত্ব করতে চাইছে না। কিছুক্ষণ পর লিংডান ইশারায় জিনানকে বোঝায় যে এটা সে ভুলতে পারবে না। এরপর দ্রুত সেখান থেকে চলে যায়। মনে মনে ভাবে, মা তো বলেছিল ওই ছেলেটি থেকে দূরে থাকতে হবে, কিন্তু জিনান তখন জোরে বলে ওঠে, এখন থেকে আমি আমার বোন আর মাকে প্রোটেক্ট করব। এদিকে লিংওয়ে জানতে পারে গত রাতে সে যে লোকটাকে ক্লাবের শিওয়ানের পিছনে পাঠিয়েছিল তাকে শেং ধরে ফেলেছে এবং শিওয়ানকে বাঁচিয়ে দিয়েছে। শুধু তাই না, সেটাও শুনে যে শেং জিনানে ভর্তি করিয়েছে এক সাধারণ কিন্ডারগার্টেনে। এতে লিংওয়ে মনে মনে ভাবে, হঠাৎ করে সবকিছু আমার হাতছাড়া হয়ে যাচ্ছে, এমনটা আমি হতে দিতে পারি না। ওদিকে শিওয়ান যখন লিংডাকে নিয়ে স্কুলে আসে, কিছু লোক হঠাৎ তাকে অপহরণ করে নিয়ে যায়। আর লিংডাং বাইরে বেরোতেই শেং আর জিনানকে দেখে, সে তাদেরকে থামিয়ে কেঁদে বলে, মাকে কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে। জিনান তখন বাবাকে বলে, মাকে কিডন্যাপ করেছে। শেং অবাক হয়ে জিজ্ঞেস করে, মা এটা কি বলছো তুমি? তখন জিনান এক্সপ্লেন করে, লিংডান আমার বোন আর ওর মাই আমার মা। শেং এরপর লিংডানের দিকে তাকিয়ে জানতে চায়, শিওয়ান কি সত্যিই তোমার মা? লিংডান কিছুক্ষণ চুপ থেকে সত্যি বলে ফেলে, কিন্তু সাথে সাথেই সে মিথ্যাটা ঢেকে দেয়। সে বলে, আমি আসলে তার দত্তক নেওয়া মেয়ে। এই কথা শুনে শেং আর প্রশ্ন করে না, আর ওদের সাহায্য করার সিদ্ধান্ত নেয়। সে লিংডাং আর জিনানকে নিজের বাড়িতে নিয়ে আসে। বসে বসে ভাবে কি হতে পারে যে শিওয়ানকে কিডন্যাপ করতে চাইবে। ঠিক তখনই লিংওয়ে সেখানে হাজির হয়। লিংডাংকে দেখে সে বিরক্তির সুরে জিজ্ঞেস করে, এই মেয়ে এখানে কি করছে? শেং জিজ্ঞেস করে, তুমি কি ওকে চেনো? লিংওয়ে মিথ্যা বলে, না না, আমি ভেবেছিলাম এটা আমার বন্ধুর মেয়ে, তাই জিজ্ঞেস করছিলাম। পরিস্থিতির সুযোগ নিয়ে লিংওয়ে এবার শেংয়ের দিকে তাকিয়ে বলে, আমরা তো এনগেজ কাপল, তুমি নিজেই দেখছো জিনানের একটা বোনের দরকার, তাহলে কেন না আমরা নিজেদের একটা বেবি প্ল্যান করি? শেং শান্তভাবে উত্তর দেয়, যদি সত্যি একটা বেবি চাও তাহলে আমরা অ্যাডপ্ট করব। এমন সময় ম্যানেজার এসে শেংকে কিছু তথ্য জানায়, আর এখানেই দৃশ্যটা পাল্টে যায়। আমরা শিওয়ানকে দেখতে পাই কিছু গুন্ডা তাকে জীবন্ত কবর দেওয়ার পরিকল্পনা করছিল। শিওয়ান জ্ঞান ফিরে পেতেই নিজের হাত খুলে ফেলে এবং প্রাণপণে পালায়। এদিকে শেং খবর পেয়ে তার দিকে ছুটে যায়। লিংওয়ে পথে বাধা দিয়ে হুমকি দিতে থাকে, কিন্তু শেং একটা কথাও শুনে না, বরং সে বলে, আমাকে আর কখনো কন্ট্রোল করার চেষ্টা করবে না। এরপর লিংওয়েকে তার বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে সে সেখান থেকে সরে যায়। আর আমরা দেখতে পারি শেং ঠিক সময়ে এসে শিওয়ানকে বাঁচিয়ে তোলে। শিওয়ান ইমোশনাল হয়ে তাকে জড়িয়ে ধরে। মা বাবাকে এভাবে একসাথে আলিঙ্গন করতে দেখি জিনার আনন্দে ভরে ওঠে। মনে মনে ভাবে, মা খুব তাড়াতাড়ি আমাদের কাছে ফিরে আসবে। ওদিকে শিওয়ান লিংডাকে নিয়ে বাড়িতে বসে ভাবে, আজ আমাকে কে কিডন্যাপ করতে পারে? এটা কি লিংওয়ের কাজ? শেংও এই বিষয়টা নিয়ে দুশ্চিন্তায় থাকে। ম্যানেজারও তাকে বলে, আমারও মনে হচ্ছে এর পিছনে লিংওয়েরই হাত আছে। জিনান এই আলাপ শুনে ফেলে। সে রেগে গিয়ে বলে, আবার সেই ব্যাড আন্টি আমার মাকে কষ্ট দিচ্ছে। শেং পরে শিওয়ানকে ফোন করে জানায়, কোনো প্রমাণ পাওয়া যায়নি যাতে লিংওয়ের দোষ প্রমাণ করা যায়, কিন্তু এদিকে জিনান নিজের হ্যাকিং স্কিল ব্যবহার করে সব প্রমাণ জোগাড় করে ফেলে এবং তার মায়ের কাছে পৌঁছে দেয়। শিওয়ান জানতেও পারে না যে তার ছেলে এসব করেছে। শিওয়ান সেই প্রমাণগুলো পেয়ে ভীষণ খুশি হয়।
কারণ এইবার তার মামলা কোর্টে উঠছে। কিন্তু তখনই তার মা বাবা এসে রাখতে থাকে, তুই কিভাবে নিজের বোনকে জেলে পাঠিয়ে দিলি। তারা তাকে ভয় দেখায় যেন সে লিংওয়েকে জেল থেকে ফিরিয়ে আনে, কিন্তু শিওয়ান কিছুতেই তাদের কথা শুনে না, বরং আরও প্রমাণ কোর্টে জমা দেওয়ার প্রতিজ্ঞা করে। মা বাবা এতে খুব রেগে যায়। এদিকে জিয়াং আসে শিওয়ানের খোঁজ খবর নেয় এবং বলে, অবশেষে তুমি তোমার ন্যায় বিচার পেতে চলেছ। কিন্তু হঠাৎই ফোনে খবর আসে লিংওয়ে জামিনে মুক্তি পেয়ে গেছে, কারণ যে লোক কনফেশন দিয়েছিল সে তার স্টেটমেন্ট হঠাৎ বদলে ফেলে। আর তাকে বাঁচানোর পেছনে অন্য কেউ নয় বরং সিং নিজেই। সিং এর কথা শুনে শিওয়ান বিশ্বাসই করতে পারে না যে সিং কিভাবে তার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারলো। সে কোনোভাবেই এই সত্য মেনে নিতে পারে না। এরপরে শিওয়ান শ্যাং এর এবং লিংওয়ের সঙ্গে দেখা করতে আসে। সে দেখে শ্যাং আর লিংওয়ে একসাথে দাঁড়িয়ে আছে। শ্যাং শিওয়ানের কাছে এসে বলে, তুমি চাইলে আমাকে ঘৃণা করো, কিন্তু আসল কথা হলো লিংওয়ে আমার সন্তানের মা, আমি তাকে ছেড়ে যেতে পারবো না, ও আমার দায়িত্ব। সে চিৎকার করে শিওয়ানকে বলে, মামলাটা এখনই তুলে নাও। কিন্তু শিওয়ানও তো অটল থাকে। সে শ্যাংয়ে দেওয়া চেক সবার সামনে ছিঁড়ে ফেলে দেয়। কাপা গলায় বলে, আমি যখন জেলে ছিলাম তখন লিংওয়ে আমার সদ্যজাত শিশুকে টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছিল, এর জন্য আমি তাকে কোনো দিন ক্ষমা করব না। এই সব কথা শুনে সিং ভেতর থেকে একেবারে ভেঙে পড়ে। ঘরে ফিরতেই দেখে লিংওয়ে তার জন্য অপেক্ষা করছে। সিং সরাসরি গিয়ে বলে, 6 বছর আগে যে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটা তুমি করেছিলে, আর সেটা দোষ চাপিয়ে দিয়েছিলে শিওয়ানের ওপর। আর এই সব কিছু করেও তোমার বিন্দুমাত্র অপরাধবোধ হয়নি। তুমি আসলে কেমন মানুষ। লিংওয়ে এবার ভিকটিম শাস্তি শুরু করে আর বলে, এটা আমি মায়ের কথাই করেছিলাম। তার কথাগুলো শুনে সিং নিজেকে দোষী মনে করতে শুরু করে। বলে, তোমার জন্য আমি যত প্রোটেকশন দিয়েছিলাম সব শেষ করে দিচ্ছি। তখন লিংওয়ে বলে, আমি কিন্তু তোমার সন্তানের মা, তুমি কি চাও তোমার ছেলে তার মাকে এই অবস্থায় দেখুক? সিং রেগে গিয়ে উত্তর দেয়, আমার ছেলে তোমার মতো এত বাজে একজন মানুষকে মা হিসেবে পাওয়ার যোগ্যই না। এইসব বলে সিং ওখান থেকে চলে যায়। ওদিকে শিওয়ান সিং এর আচরণে খুব দুঃখ পায়। একা একা বসে সে সব কথা ভাবতে থাকে আর মন খারাপ করে বসে থাকে। তখন লিংডাং এসে তাকে বোঝায়, মা তুমি এভাবে স্যাড হয়ে বসে থেকো না, তোমাকে এভাবে দেখলে আমারও খুব খারাপ লাগে। পরের দিন শিওয়ান লিংডাংকে কিন্ডারগার্টেনে নামিয়ে দিতে আসে। হঠাৎই এক অবিশ্বাস্য ঘটনা ঘটে। লিংডাং কথা বলা শুরু করে। এটা দেখে শিওয়ান অবাক হয়ে যায়, একই সাথে ভীষণ খুশিও হয়। কিন্তু ঠিক তখনই লিংওয়ে গাড়ি দিয়ে ওদের ধাক্কা মারতে আসে। শিওয়ান শেষ মুহূর্তে মেয়েকে সরিয়ে দেয় আর নিজেই অ্যাক্সিডেন্টের শিকার হয়। এদিকে শ্যাং ম্যানেজারকে বলতে যাচ্ছিল যে সে সিদ্ধান্ত পাল্টেছে, এখন আর সে লিংওয়েকে কোনো ডিফেন্ড করবে না। ঠিক তখনই ম্যানেজার দৌড়ে এসে তাকে জানায় শিওয়ানের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এই খবর শুনে সিং ভীষণ ভয় পেয়ে যায় আর দৌড়ে হাসপাতালে চলে যায়। হাসপাতালে ডাক্তার তাকে জিজ্ঞেস করে, আপনি রোগীর কি হন? ডাক্তার জানায়, আমরা রোগীকে বাঁচাতে পারলেও শিশুকে বাঁচাতে পারিনি। এই কথা শুনে সিং পুরোপুরি ভেঙে পড়ে আর কান্নায় জর্জরিত হয়ে যায়। তখনই লিংডাং ইশারায় জানায়, আমার মা এই রুমে নেই, অন্য রুমে আছে। এইটা শুনে সিং ডাক্তারের কাছে ক্ষমা চেয়ে ছুটে যায় শিওয়ানের কাছে। শিওয়ানকে সুস্থ দেখে খুব স্বস্তি পায়। তার পাশেই বসে বলে, আমি তোমাকে এই শহরের সেরা হাসপাতালে নিয়ে যাব, সব চিকিৎসা করাবো। এরপর সিং সত্যি শিওয়ানকে ভালো হাসপাতালে নিয়ে যায়। সেখানে সিটি স্ক্যান করাতে চাইছিল, কিন্তু শিওয়ান ভেতরে যেতে চায় না, কারণ তার হঠাৎ মনে পড়ে যায় সে তো প্রেগনেন্ট। সিটি স্ক্যান হলে তো সবাই তা জেনে যাবে। তাই সে শ্যাংকে বলে, আমাকে বাড়ি নিয়ে যাও। কিন্তু তখনই ম্যানেজার এসে জানায় রিপোর্টে প্রমাণ হয়েছে ম্যাডাম প্রেগনেন্ট। সেন তখন সবকিছু জানতে চায়। শিওয়ান বলে, আমি তোমাকে বলতেই যাচ্ছিলাম কিন্তু ভুলে গিয়েছিলাম। ঠিক তখনই সিং তাকে জড়িয়ে ধরে চুমু খায়। এরপর দুজনে হাসপাতালের ভেতরে বসে থাকে। হঠাৎ ম্যানেজার আসে আর জানায় জিনানকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তার এখনই রক্ত দরকার। শিওয়ান সঙ্গে সঙ্গে রাজি হয়, কিন্তু শ্যাং বলে, তুমি তো এখন প্রেগনেন্ট, তোমার রক্ত দেওয়া উচিত না। শিওয়ান শুনে না, রক্ত দিতে এগিয়ে যায়। হাসপাতালে দেখা যায় শিওয়ান আর জিনানের রক্তের গ্রুপ একেবারে একই। সিং অবাক হয়ে সন্দেহ করে এবং ডিএনএ টেস্ট করায়, আর সত্যিই বেরিয়ে আসে শিওয়ানই জিনানের আসল মা। সব জেনেও সিং শিয়ানকে সত্যটা জানায় না, কারণ সে ভয় পায় শিওয়ান হয়তো ওদের ছেড়ে চলে যাবে অথবা তাকে ঘৃণা করবে। এরপরে সিং শিওয়ানের কাছে এসে বলে,
আমি এখন লিংওয়েকে একেবারে ছেড়ে দিচ্ছি আর তাকে কখনো প্রোটেক্ট করব না। তুমি আমার সাথে ঘরে চলো। কিন্তু শিওয়ান রাজি হয় না, কারণ তার মনে হয় সে তো জিনানের আসল মা না, তাহলে জোর করে মা সাজতে যাবে কেন। তবে শেং অনেক বুঝিয়ে বলায় শেষমেশ শিওয়ান রাজি হয় আর তার সাথে থাকতে চায়। অন্যদিকে লিংওয়ে যখন জানতে পারে শেং সব ছেড়ে দিয়েছে, তাকে আর প্রোটেক্ট করছে না, তখন লিংওয়ের মা বাবা হতবাক হয়ে যায়। এবার তারা ভাবে একটা প্ল্যান করতে হবে যাতে শেং না চাইতেও বিয়েতে বাধ্য হয়। তাই তারা প্ল্যান করে লিংওয়ে আত্মহত্যার চেষ্টা করবে আর এই মিথ্যাটাই ছড়ানো হবে। প্ল্যান অনুযায়ী লিংওয়ের মা শেংয়ের বাড়িতে এসে বলে, আমার মেয়ে এতদিন ধরে শুধু তোমাকেই বিয়ে করতে চেয়েছে, আর এভাবে হঠাৎ করে এঙ্গেজমেন্ট ভাঙায় আমার মেয়ে অনেক কষ্ট পেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছে। এমনকি ম্যানুপুলেট করতে গিয়ে জিনানকেও বকাঝকা করার চেষ্টা করে। তখন শেং স্পষ্ট বলে দেয়, আপনি বয়স্ক বলে যে যা খুশি তাই বলে যাবেন আর আমি সহ্য করে যাব, এমনটা কখনোই হবে না। ঠিক তখনই শিওয়ান সেখানে আসে। লিংওয়ের মা শিওয়ানকে চড় মারতে যাচ্ছিল, কিন্তু শেং তাকে থামিয়ে বাইরে বের করে দেয়। শেং শিওয়ানকে শান্ত করে বলে, এতে তোমার কোনো দোষ নেই, যা হচ্ছে সব লিংওয়ে নিজের ভুলের কারণে। এদিকে লিংওয়ে প্রচন্ড হতাশ হয়ে যায়। এখন তার মনে শুধু একটাই জেদ, যে করেই হোক না কেন সে শিওয়ানের থেকে প্রতিশোধ নেবে। এদিকে শিওয়ান আর শেং যখন বাচ্চাদের নিয়ে কেন্দ্রীয় গার্ডেনে আসে, তখন তারা দেখে লিংডাং এর অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে। তাই তারা আর দেরি না করে তাকে সরাসরি হাসপাতালে নিয়ে যায়। সেখানে ডাক্তার জানায় লিংডাং এর অসুখটা আসলে এক ধরনের জেনেটিক ডিসঅর্ডার, আর তাই তার চিকিৎসার জন্য মা বাবার রিপোর্টও দেখতে হবে। তখনই শিওয়ান ডাক্তারকে নিজের স্বাস্থ্যের ব্যাপারে বলতে শুরু করে, আর শেং হঠাৎ বুঝতে পারে লিংডাং আসলে শিওয়ানের নিজের মেয়ে। শেং তো পুরো হতভম্ব হয়ে যায়, সে কিছুই বুঝতে পারে না। তাই শিওয়ানকে সরাসরি জিজ্ঞেস করে, লিংডন কি সত্যি তার আসল মেয়ে? শিওয়ান কাঁদতে কাঁদতে হ্যাঁ বলে। এটা শোনার পর শেং প্রচন্ড হতাশ হয়ে ভেঙে পড়ে। সে রাগ আর কষ্টে কিছু না বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে শিওয়ান ডাক্তারকে অনুরোধ করে, যাই হোক না কেন দয়া করে আমার বাচ্চাটাকে বাঁচান। কিন্তু ডাক্তার বলে, শুধু মায়ের তথ্য দিয়ে হবে না, বাবার জেনেটিক কোড ছাড়া চিকিৎসা চালানো সম্ভব নয়। তার উপর লিংডাং এর দিদিমা চিকিৎসার বিলও এখনো পরিশোধ করা হয়নি, তাই হাসপাতাল আর কোনো সাহায্য করতে পারবে না। এই সব কথা শুনে শিওয়ান খুব ভেঙে পড়ে, তার মাথায় কোনো কিছু কাজ করে না। এখন সে কি করবে, কোন দিকে যাবে? এদিকে শ্যাংয়ের কাছে জিনান জানতে চায় তার বোন কেমন আছে, কিন্তু শ্যাং কোনো উত্তর দেয় না, বরং রাগ করে বলে ওই মেয়েকে যেন আর কখনো তার বোন না ডাকে। শুধু তাই নয়, সে জিনানের অ্যাকাউন্টও ফ্রিজ করে দেয়, যেন সে শিওয়ানকে কোনো আর্থিক সাহায্য করতে না পারে। জিনান খুব কষ্ট পায়। সে ভাবতে থাকে কিভাবে সে চোখের সামনে নিজের মা আর বোনকে এত বিপদে ফেলে নির্লিপ্ত থাকতে পারবে। তাই সে নিজের মাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। সে তার গাড়ি বিক্রি করতে চায়। তার মনে হয় মাই তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু ঠিক তখনই যখন জিনান একা বাইরে বের হয়, লিংওয়ে সেটার সুযোগ দেখে। সে লোক লাগিয়ে জিনানকে অপহরণ করিয়ে নেয়। অন্যদিকে শিওয়ান দিদিমার সঙ্গে দেখা করে। যখন দিদিমা লিংডানের অবস্থা শুনতে পায়, তখন সে নিজের সব থেকে দামি জেড ব্রেসলেটটা খুলে শিওয়ানের হাতে দেয় আর বলে, এটা দিয়ে তুই তোর মেয়ে চিকিৎসা করিস। আমার জীবন তো প্রায় শেষ হয়ে এসেছে, কিন্তু তোর মেয়ে এখনো ছোট, সেই অল্প বয়সে এই পৃথিবী ছাড়ার মতো অপরাধ তো করেনি। শিওয়ান যখন ঘর থেকে বের হয় আর আবার ফিরে আসে, তখন দেখে দিদিমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, হয়তো তিনি আর বাঁচবেন না। তবুও শিওয়ান প্রাণপণ চেষ্টা করে তাকে বাঁচাতে, বাইরে নিয়ে আসে হাসপাতালে নিয়ে যেতে। সেই সময় সে শ্যাংকে দেখে সাহায্যের জন্য অনুরোধ করে, কিন্তু শ্যাং সাহায্য তো দূরের কথা, উল্টো জিনানকে অপহরণের দোষও শিওয়ানের ঘাড়ে চাপিয়ে দেয়। সে বলে, আমার ছেলে তোমার দিকেই যাচ্ছিল, আমি জানি তুমি টাকার জন্য আমার সঙ্গে প্রতিশোধ নিতে এই কাজ করেছো। শিওয়ান বারবার কাঁদতে কাঁদতে বলে, আমার দিদিমাকে বাঁচান। কিন্তু শেং একটুও মন গলাতে পারে না। সে উল্টো শিওয়ানকে এক ঘরে দেয় আর ঘরে বন্দি করে রাখে। এদিকে স্পষ্ট হয় যে জিনানকে অপহরণ করেছে আসলে লিংওয়েই, কিন্তু জিনান গোপনে চেষ্টা করে নিজের লোকেশনে ট্রেস পাঠানোর। অন্যদিকে শেং ভীষণ হতাশ আর উত্তেজিত হয়ে পড়ে। এতদিন ধরে ছেলের কোনো খোঁজ পাচ্ছে না। ঠিক তখন তার ম্যানেজার এসে তাকে খবর দেয় শিওয়ান নিজের মাথা দেয়ালে আঘাত করছে। এইটা শুনে শেং তাড়াতাড়ি গিয়ে তাকে দেখতে আসে। শিওয়ান তখন শপথ করে বলে সে কোনোদিনই তার ছেলেকে অপহরণ করেনি, কিন্তু এত কিছু পরও শেং তার কথা বিশ্বাস করতে পারে না। শিওয়ান এত কাঁদছিল, তার অবস্থা এতটা খারাপ হয়ে গিয়েছিল যে
সিং বাধ্য হয়ে তাকে দিদিমার কাছে নিয়ে যায়, কারণ দিদিমাই ছিল শিওয়ানের একমাত্র সবচেয়ে কাছের মানুষ। শিওয়ান যখন হাসপাতালে পৌঁছায় ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। ডাক্তার জানায় আমরা বাঁচানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু উনি আর বাঁচতে পারলেন না। এই সত্য মেনে নিতে পারে না শিওয়ান। তার মানসিক অবস্থা ভয়ঙ্কর রূপে খারাপ হয়ে যায় আর সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। পরের দৃশ্যে আমরা দেখি শিওয়ান নিজের হাসপাতালে ভর্তি আছে আর শেংও তার পাশে বসে আছে। যখন শিওয়ানের জ্ঞান ফিরে, শেং অনেক অনুতপ্তভাবে তার কাছে ক্ষমা চাইতে থাকে। তখন সে বুঝতে পেরেছে শিওয়ান আসলে তার ছেলেকে অপহরণ করেনি, বরং অন্য কেউ করেছে। শেং তাকে বলে, আমি তোমাকে বাড়ি দেব, আমার সঙ্গে রাখবো, শুধু তুমি আমার সঙ্গে চলো। কিন্তু শিওয়ান একদমই রাজি হয় না, বরং সে তাকে কষ্ট দিয়ে বলে, আমার পেটে যে বাচ্চা আছে সেটা তোমার নয়, অন্য কারোর। শেং তার এই কথা বিশ্বাস করে না, তাই সে তার ম্যানেজারকে বলে শিওয়ানের উপর নজর রাখতে আর খুঁজে বের করতে শিওয়ানের পেটে যে সন্তান আছে সেটা আসলে কার। এরপর শ্যাং জিনানের ডাক্তারের সঙ্গে দেখা করে। ডাক্তার জানায় তার ছেলে প্যারালাইজড হয়ে গেছে, এখন তাকে সুস্থ করা ভীষণ কঠিন। ম্যানেজার তখন বলে, আমার মনে হয় এই সব কিছু পিছনে লিঙ্গুই আছে। সত্যিই তো, এত কিছুর পর লিঙ্গুয়ের সিদ্ধান্ত নেয় তার পার্টনারকে বিদেশে পাঠিয়ে দেবে, যেন আসল সত্যি আর কখনো প্রকাশ না পায়। কিন্তু শেং তাকেই ঠিক মতো ধরে ফেলে, তাকে জেরা করে আর তার মুখ থেকে সব সত্য বের করে নেয়। অন্যদিকে শিওয়ান জানতে পারে তার মেয়ের অবস্থা আবারও খারাপ হয়েছে, তাই সে লুকিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যায়। শেং তখন লিঙ্গুয়ের বাড়িতে গিয়ে তাকে গ্রেফতার করে। কিছুক্ষণের মধ্যে ম্যানেজার থেকে শেং জানতে পারে শিওয়ান হাসপাতাল থেকে পালিয়েছে। এরপর আমরা দেখি শেং সরাসরি শিওয়ানের কাছে পৌঁছে যায়। সে তাকে বলে, আমি জানি তোমার পেটে যে সন্তান আছে সেটা আমারই সন্তান, আর আমি ঠিক করব তুমি কি করবে, এখন আমার সঙ্গে চলো। সে শিওয়ানকে নিয়ে জিনানের কাছে আসে, তাকে জানায় জিনানের অবস্থা খুবই খারাপ, আমি জানি ও সবচেয়ে বেশি ভালোবাসে তোমাকেই, তাই যদি তুমি তার পাশে থাকো ও দ্রুত সেরে উঠবে। প্রথমে শিওয়ান রাজি হয় না, কিন্তু পরে ধীরে ধীরে সে শেংয়ের কথা সাড়া দেয়। পরের দিন শেং জিনানের যত্ন নিচ্ছিল, তখন সে লিংডাংকেও হাসপাতাল থেকে ডিসচার্জ করিয়ে নিয়ে আসে শিওয়ানের সাথে দেখা করাতে। সবাই জিনানের কাছাকাছি আসতেই তার অবস্থা আগের থেকে অনেকটা ভালো হতে শুরু করে। ঠিক তখনই শেংয়ের মা আসে আর শিওয়ানের সামনে কিছু শর্ত রাখে। সে বলে, তুমি আমার ছেলের জন্য একদমই ঠিক মেয়ে নও, তুমি চাইলে যত খুশি টাকা নিয়ে নাও, কিন্তু আমার ছেলেকে চিরদিনের জন্য ছেড়ে চলে যাও। এই কথায় শিওয়ান রাজি হয়ে যায়। সে বলে, ঠিক আছে, কিন্তু তার আগে আমার অ্যাবর্শনের জন্য একটা হাসপাতালে ব্যবস্থা করে দিন, আর তারপর আমার বিদেশ যাওয়ার টিকিট কাটিয়ে দিন। আমি আমার মেয়েকে নিয়ে এই জায়গা থেকে চিরদিনের জন্য দূরে চলে যাব। শেংয়ের মা এই সব কথায় সম্মত হয়, কিন্তু ওদিকে শেং সব কথা শুনে ফেলে। সে স্পষ্ট জানিয়ে দেয়, আমি শিওয়ানকে কোনো দিনও আমার থেকে আলাদা হতে দেব না। এমনটাই হয়। পরের দিন শেংয়ের মা শিওয়ানের জন্য অপেক্ষা করলেও শিওয়ান সেখানে আসে না। তখন শেং তার মাকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলে, পরের বার যদি আপনি আবার আমার সাথে এমন কিছু করার চেষ্টা করেন তাহলে এটা আপনার জন্য ভালো হবে না। আপনি আমার মা হওয়ার চেষ্টা করছেন, কিন্তু যতই চেষ্টা করেন না কেন আসল মায়ের জায়গা আপনি কোনো দিনও নিতে পারবেন না। অন্যদিকে রাতে শিওয়ানকে দাদির স্মৃতিগুলো খুব বেশি ভয় দেখাতে থাকে। সে ভয় পায় আর মনে করে দাদি মৃত্যুর জন্য দায়ী সে নিজেই। তখনই শেন এসে শিওয়ানকে সান্ত্বনা দেয়। এদিকে জিনান যখন জ্ঞান ফিরে পায় তখন সে শেংয়ের কাছে তার মায়ের খোঁজ করে। শেং তাকে বোঝায় যে তার মা বাড়িতেই আছে, ওর জন্য অপেক্ষা করছে। তখন জিনান শেংয়ের কাছে একটা গোপন কথা ফাঁস করে। সে জানায় লিংডিং আসলে তার নিজের মেয়ে। তারপর আমরা দেখি বাড়িতে দুই বাচ্চা আর শেং মিলে শিওয়ানকে অনেক ভালোবাসে, বোঝায় যাতে সে তাদের সঙ্গে থেকে যায়। শিওয়ানও বাচ্চাদেরকে না করে না আর ওখানেই থাকার সিদ্ধান্ত নেয়। শেংও ভালোবেসে তাকে বোঝায় যাতে সে থেকে যায়। এরপর সবাই মিলে শিওয়ানের জন্য প্রপোজালের প্ল্যানিং করে। পরের দিন অনেক সাহস নিয়ে শেং শিওয়ানকে প্রপোজ করে আর তাকে বিয়ে করার জন্য বলে। একদিন শিওয়ান শেংয়ের রুমে দুই বাচ্চাকে ঘুম পাড়াচ্ছিল। তখন সে দেখে শেংয়ের লকার খোলা, ভেতরে একটা অর্ধেক জেট ব্যান্ডেড আছে। এটা দেখি তার মনে পড়ে যায় সেই রাতের ঘটনা, যে ছেলেটা তার সঙ্গে ছিল আর সে কেউ নয়, শেংই ছিল। এটা সে ভালোভাবেই বুঝতে পারে। ঠিক তখনই শেং এসে তাকে সবকিছু বুঝিয়ে বলার চেষ্টা করে, কিন্তু শিওয়ান আর তার কোনো কথাই শুনতে চায় না, কারণ সে জানে শুরু থেকেই শেং সবই জানতো যে অন্য কোনো মেয়ে নয় বরং সেই বাচ্চাদের মা।
তবুও সিং বরাবরই সত্যটা লুকিয়ে গেছে। এই সব জানার পর শিওয়ান একা বাইরে বেরিয়ে যায়। ঠিক তখনই এক ছেলে ওকে অপহরণ করে ফেলে। ওদিকে দুই বাচ্চা তাদের বাবার উপর রাগ করে আর বলে, আবারও তুমি মাকে রাগিয়ে পাঠিয়ে দিলে। তখন শেং বাচ্চাদের আশ্বস্ত করে বলে, আমি তোমাদের মাকে খুব তাড়াতাড়ি ফিরিয়ে আনবো। এদিকে আমরা জানতে পারি জিনান আগেই তার মায়ের ডিভাইস লোকেশন ট্র্যাক করে বসেছিল, তাই সে দ্রুত মায়ের অবস্থান ট্র্যাক করতে পারে। অন্যদিকে আমরা দেখি টিং শিওয়ানকে অপহরণ করে তার গায়ে বোমা বেঁধে দেয়, কিন্তু তখনই শেং ট্র্যাক করে শিওয়ানের কাছে পৌঁছে যায়। তার হাতে তখন কিছুই ছিল না, তবুও সে নিজের প্রাণের চিন্তা না করে শিওয়ানকে বাঁচাতে আসে। শেষমেশ সে বোমা ডিফিউজ করে শিওয়ানকে বাঁচিয়ে ফেলে। আর তখনই দুজন একে অপরকে চুমু খায়। এরপর দুইজন একসাথে বাড়ি ফিরে আসে। বাচ্চারাও তাদের বাবাকে দেখে খুব খুশি হয়। এরপরে দৃশ্যে কয়েক মাস পার হয়ে যায়। ওরা চারজন একসাথে অনেক সুখে আছে। তখন শিওয়ান শেংকে জিজ্ঞেস করে, 6 বছর আগে যখন লিংয়ে মিথ্যা বলে এঙ্গেজমেন্ট করেছিল, তখনও তুমি তাকে কেন নিজের করে নিলে না? শেং প্রথমে ক্ষমা চায় আর বলে, আমি তাকে কোনোদিনও নিজের মনে করিনি, কারণ তাকে আমার একদমই ভালো লাগেনি। হয়তো এই কারণে আমি তাকে মেনে নিতে পারিনি। তখন শিওয়ান তাকে বলে, যাই কিছু হোক না কেন, আমার কোনো আফসোস নেই, কারণ আমি আমার 2 সন্তানকে ভীষণ ভালোবাসি। এই কথার মধ্যে দিয়েই আমাদের এই ড্রামার হ্যাপি এন্ডিং হয়।